হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। গুরুত্বপূর্ণ ক্লাস আজকে তোমাদের সামনে উপস্থিত করা হয়েছে, যেখানে ক্লাস 12 অ্যান্ড ফাজিলের থার্ড সেমিস্টারের অ্যারাবিক লিটারেচার থেকে তোমাদের সামনে ক্লাস আজকে স্টার্ট করা হবে। যেখানে তোমরা দেখতে পাবে যে আবুল আতাহিয়া অলরেডি কিন্তু তোমাদের ডান, অলরেডি সিলেবাসে পড়িয়ে দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি আল মুতানাব্বিও কিন্তু আমরা পড়ে নিয়েছি। এবং আজকে যেটা পড়বো, আজকে যেটা আমরা তৃতীয় ক্লাস আজকে যেটা হবে আমাদের, সেটা হচ্ছে আবু নওয়াস সম্পর্কে আজকে আমরা জানবো। খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, ইতিপূর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেমাস বলতে গেলে আল মুতানাব্বি আমরা পড়েছিলাম, এবং তার পরিপ্রেক্ষিতে মানে তার পাশাপাশি বলতে গেলে আর কি আবু নওয়াসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসের মধ্যে আছে। কিন্তু কয়েকটা এর সঙ্গে শব্দ বা কয়েকটা বলতে গেলে ঘটনা আছে, যেগুলো তোমাদের প্রচুর পরিমাণে পরীক্ষায় এসেছে প্রিভিয়াসলি, ঠিক আছে, গততে এসেছে, কিন্তু আজকেও কিন্তু আমরা দেখব যে কী কী বিষয়গুলো আমাদের জানতে হবে। তার আগে আরেকটা কথা বলে, যারা নতুন ভিজিট করেছো বিকাশ আই ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ওকে, চলো স্টার্ট করা যাক। প্রথমত আমাদের যেটা জানতে হবে যে আবু নওয়াস, ঠিক আছে, পুরো নাম হচ্ছে আবু নওয়াস, নট আবু নওয়াস, নওয়াস নয়, নওয়াস, ঠিক আছে, NU হবে। অ্যারাবিকে এরকম লিখতে হবে, আর ইংলিশে এরকম লেখা থাকবে, বাংলাতে এই মতন থাকবে, ঠিক আছে। স্টার্ট করা যাক। প্রথমত দেখো, সবারই ক্ষেত্রে বলি যে প্রথমত জন্ম এবং মৃত্যু কিন্তু কম্পালসারি, ঠিক আছে। বিশেষ করে অ্যারাবিকে জন্ম হিজরি, এটা ঠিক আছে 145, এবং 765 হচ্ছে ইংরেজি মানে খ্রিস্টাব্দ। জন্ম মৃত্যু সবারই কিন্তু একটুখানি মনে রাখবে। অ্যাটলিস্ট কিন্তু দেখবে তোমাদের টোটাল ছটা জীবনী রয়েছে, তো মানে ছটা জীবনী রয়েছে আরবি সাহিত্যের মধ্যে, দেখবে একটা না একটা হলেও কিন্তু জন্ম অথবা মৃত্যু দিবেই আর কি, বুঝতে পারছো। জন্ম কোন জায়গাতে এটা তো দিবেই, বা কোন জায়গাতে মৃত্যু হয়েছে না এটা তো দিবে, কিন্তু সালটাও দিবে, ঠিক আছে। যে সেই জন্য বলছি যে সালটা ভালো করে একটুখানি মনে রাখবে। ছজনের সাল অবভিয়াসলি মনে থাকবে, ছজন কোথায় জন্মগ্রহণ করেছেন এবং কত সালে মৃত্যুবরণ করেছে, ইজিভাবে মনে রাখা যাবে, ঠিক আছে। তো এটা একটুখানি প্র্যাকটিস করবে, বারবার পড়বে। চলো স্টার্ট করা যাক। এখানে জাস্ট কয়েকটাই কথা বলেছি, বাস, এর বাইরে আর কোনো কিছু আসবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। আর কোনো কিছু না, যেখান থেকে কোশ্চেন করুক না কেন, যত টাফ কোশ্চেন তোর করুক, এর বাইরে আর কোনো কিছু আসবে না। প্রথমত দেখো, একটুখানি অ্যারাবিকটা পড়ি। হুয়া আবুল হাসান বিন হানি, এর পুরো নাম হচ্ছে আবুল হাসান, ঠিক আছে। যদি আর কি আবুল শব্দটা না দেয়, তার মানে শুধুমাত্র আল হাসান বিন হানি এই মতন দিবে, ঠিক আছে। আবার বলছি, এই তোমাদের অপশানগুলো যেহেতু আর কি অ্যারাবিকে থাকবে, সেজন্য কিন্তু অ্যারাবিকে আমি লেখার চেষ্টা করেছি, ঠিক আছে। হুয়া আবুল হাসান বিন হানি, তাহলে হাসান বিন হানি এই নামটা, ঠিক আছে। আর যদি আবুল শব্দটা দেয়, তার মানে আবুল যদি দেয়, তাহলে এটাও অ্যাড করবে, ঠিক আছে। হুয়া মানে তিনি মানে ইনি, মানে আবু নওয়াস, ঠিক আছে। তো আবুল হাসান, এটা ভেরি ইম্পর্টেন্ট। এক নম্বর, কুন্নিয়া আবু নওয়াস, কুন্নিয়া মানে কি উপাধি, তার উপাধি কী ছিল, আবু নওয়াস, তার মানে এটা আমরা জানলাম কি আবু নওয়াস প্রকৃত এর নাম নয় বা আসল নাম নয়, বুঝতে পেরেছো। তাহলে আসল নাম কি হলো, আবুল হাসান বিন হানি, এবং কুন্নিয়া মানে কি টাইটেল, ওকে, কুন্নিয়া মানে টাইটেল হচ্ছে না। উলিদা ফিল আহওয়াজ, কোথায় জন্মগ্রহণ করেছেন। উলিদা মানে কি বলো, তোমাদের ইতিপূর্বে প্রত্যেকটা ক্লাসে বলেছি, উলিদা মানে বর্ন, ঠিক আছে, বর্ন মানে জন্ম। তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, উলিদা ফিল আহওয়াজ নামক জায়গাতে তিনি জন্মগ্রহণ করেছেন। আহওয়াজটা কোথায় আছে, খুজুকিস্তান কোথায় বলো তো, এই যে আফগানিস্তান আছে, পাকিস্তান, তারপর আফগানিস্তান, তারপরে হচ্ছে খুজুকিস্তান আছে মনে হয়, ঠিক আছে। ঠিক ওইখানে তিনি জন্মগ্রহণ করেছেন। বর্তমানে খুজুকিস্তানটা ইরাকের অন্তর্গত, ঠিক আছে। তো কোনো কোনো বই আর কি খুজুকিস্তান লেখা আছে, কোনো কোনো বই ইরাক লেখা আছে, ঠিক আছে। জাস্ট অপশন তোমাদেরকে দেখতে হবে, যদি আর কি দেশের নাম দেয়, তার মানে ইরাকটা দেওয়ার একটা সম্ভাবনা প্রবল থাকে, ঠিক আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, দেশের নাম না দিলে কিন্তু এই জায়গাটার নাম দিবে। আহওয়াজ নামক জায়গাতে জন্মগ্রহণ করেছেন। গত পরীক্ষাতে এই নামটাই দিয়েছিল, ঠিক আছে, মানে এর আগের যে পরীক্ষাগুলো দেখলাম আর কি, আহওয়াজ নামক জায়গাতে দিয়েছিলেন, ঠিক আছে। তো আহওয়াজ এই নামটা মনে রাখবে, আহওয়াজ বা বাংলাতে তোমরা লিখে নাও, তোমাদের যদি আর কি হয়, আমি অ্যারাবিকে বলছি, তোমরা শর্টকাটে একদম দেখো, কয়েকটা 3-4টা লাইনে শেষ। এখান থেকে যে বললাম না, 1 থেকে 2টো কোশ্চেন আসবেই এখান থেকে, ঠিক আছে, বা এই আবু নওয়াজ থেকে কমসে কম একটা কোশ্চেন তৈরি হবে, আর যে কোশ্চেনটা তৈরি হবে এর মধ্যেই আছে, অর্থাৎ যেগুলো পড়াচ্ছি এর মধ্যেই আছে ইনশাল্লাহ, ঠিক আছে। তো জাস্ট আমি দেখো কটা লাইনে, দেখো 2টো লাইনে শেষ করে দিয়েছি, আর অ্যারাবিকে 2টো লাইনে শেষ করে দিই, কিন্তু প্রত্যেকটা কথাই কিন্তু ইম্পর্টেন্ট আছে। 2টো লাইনে শেষ করে দিচ্ছি। এবং আলকাব, দ্যাট মিনস মানে উপাধি, এই উপাধিগুলো তো অবশ্যই মনে রাখতে হবে এগুলো, ঠিক আছে, ওগুলো বলছি আর কি। এর সঙ্গে বিশেষ একটা ঘটনা আছে, এই আর কি যে করেছেন আর কি, আরবি সাহিত্যের এমন কোনো যে লিটারেচার, মানে আরবি সাহিত্যের মধ্যে যত সব কবিরা আছেন, সাহিত্যিকরা আছেন, কেউ কিন্তু এর মতন কাজ একটা করেনি, যে মানে একটা কাজ ইনি আর কি ইউনিক করেছেন, যার জন্য বিশেষ বিখ্যাত, ঠিক আছে। বলছি,
তাহলে আহওয়াজ নামটা মনে রাখবে, তাহলে লিখে নাও তাড়াতাড়ি বাংলাতে। তিনি আবুল হাসান, পুরো নামটা অ্যারাবিকে লিখতে পারো অথবা বাংলাতে লিখে নাও। তার উপাধি কী ছিল? মানে কুন্নিয়া ছিল আবু নওয়াস। উলিদা জন্মগ্রহণ করেছে আহওয়াজ নামক জায়গাতে। তিনি তার বাংলাতে লেখো তাড়াতাড়ি তোমরা, বাংলাতে লিখে এই মতো লিখবে যে আহওয়াজ বর্তমানে কোথায়? ইরাকের অন্তর্গত, ঠিক আছে। ও কায়না হুয়া আলিমান ফকিহান আরিফান আরিফান বেলা আহকামল কী আছে ওর আহকামল কিতিয়ান। আচ্ছা দেখো, এটা অতটা ইম্পর্টেন্ট নেই। এখানে বলা হচ্ছে যে হুয়া আলিমান, তিনি একজন বিশেষ জ্ঞানী ছিলেন। ফকি মানে বিশিষ্ট, যিনি আর কি বই নিয়ে বিশারদ করেন, ঠিক আছে, মানে বিশেষ কিছু জ্ঞান রাখেন আর কি, সেক্ষেত্রে ফাঁকি বলা হয়। আরিফান মানে পরিচিত ছিলেন তিনি এই বিষয়ে আর কি, তিনি জ্ঞানী ছিলেন, তিনি বিখ্যাত এবং ফাঁকি ছিলেন, এই সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু তিনি বলছেন। তাহলে তোমাদের যদি প্রশ্ন দেয় যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে একজন বিশেষ জ্ঞানী, বিখ্যাত, ফেমাস, ঠিক আছে, ফেমাস ছিলেন, এই মতন যদি কোনো কিছু দেয় আর কি, সেক্ষেত্রে কিন্তু আবু নওয়াজ, কিন্তু সাধারণত দিবে না। যতগুলো কবি বা সাহিত্যিক আছে সবাই কিন্তু জ্ঞানী, ঠিক আছে, কাউকে কিন্তু মানে বলা যাবে না না তিনি জ্ঞানী ছিলেন না মূর্খ ছিলেন, এমনটা নয় কখনো, ঠিক আছে। তাহলে এইটা লাইনটা দেখতে নাও পারো আর কি, সমস্যা নেই। কিন্তু এই লাইনটা এখান থেকে কিন্তু দেখো কটা কোশ্চেন হলো, একটা কোশ্চেন হলো, দুটো কোশ্চেন হলো, তিনটা কোশ্চেন হলো, চারটা কোশ্চেন হলো, বুঝতে পারছি? একটা লাইনের মধ্যে চারটা কোশ্চেন তৈরি হয়ে গেল, এমসিকিউ টাইপের কোশ্চেন। এরপরে চলো দ্বিতীয় লাইনে কি বলছে? ওয়াকা তুফিয়া, এবং তুফিয়া মানে মৃত্যু, ডাইড বাগদাদ, কোথায়? বাগদাদে মৃত্যুবরণ করেছিলেন, এটা ইম্পর্টেন্ট ভেরি। তাহলে কোথায়? তিনি বাগদাদে মৃত্যুবরণ করেছিলেন কত সালে? এই দেখো হা দিয়ে মানে হিজরি সন, ঠিক আছে। হা মানে এই যে যেমন বাংলাতে আমরা হ লিখি, আর যদি অ্যারাবিকে দেয় শুধুমাত্র হটা দিবে এই মতন করে, ঠিক আছে, না তো এই মতন দিবে লিল হিজরি, ঠিক আছে। অলরেডি ইতিপূর্বে ক্লাসে তোমাদেরকে দিয়েছিলাম, এই মতন দিবে, ঠিক আছে। অথবা শুধুমাত্র হাটা দিলেই মানে তো বুঝে যাবে এটা হিজরি, ওকে, হিজরি সনের কথা বলছে। আর যদি মিম দেয়, এর পাশে যদি মিম দেয়, তার মানে খ্রিস্টাব্দের কথা বলছে, ঠিক আছে। মিলাদিয়া, এই যে খ্রিস্টাব্দ আছে না, এটার কথা বলছে, ওকে। চলো তাহলে দেখো এখানে এই যে 1815 একটা বই দেখলাম, আর একটা বই দেখলাম 1813 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। জানি না কোনটা দিবে, তবে দুটোই একটুখানি মাথায় রাখবে, ঠিক আছে। দুই রকমের মতন দেখলাম আর কি, 2-3টা বই। এবার চলে এসো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, সবচাইতে ভেরি ফেমাস ইম্পর্টেন্ট হচ্ছে আর কি এইটা আর কি। অলরেডি কিন্তু এই লাইনটা বলে দিয়েছি, চারটা এখান থেকে একটা, 5টা কোশ্চেন অলরেডি উপরে হয়ে গেছে আমাদের এমসিকিউ, 5টা, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু একটা পয়েন্ট ছাড়বে না। এবার দেখো এর উপাধি কী ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর উপাধিগুলো, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপাধিগুলো দেখো কী আছে। শায়রুল খামর মানে তিনি মদকীয় কবি ছিলেন, মানে মদ্যপান করতেন, ভীষণ পরিমাণ মদ পান করতেন আর কি। আরবি সাহিত্যের মধ্যে তিনাকে শায়রুল খামর বলা হয়, ঠিক আছে। শায়র শব্দের অর্থ হচ্ছে কি? পয়েট। খামর শব্দের অর্থ হচ্ছে মদ। খামরুন শব্দের অর্থ হচ্ছে, বা খামর শব্দের অর্থ হচ্ছে মদ, যারা মদ্যপান করে, ঠিক আছে, শায়রুল খামর বলা হয়। এরপরে চলে এসো, শায়রুল খামর হলো মাশহুরুন বিল খামর, দেখো এই মতন করে দিতে পারে, 2-3টা অপশন, ওই জন্য আর কি দেখো দিয়ে শায়রুল খামর দিতে পারে। মাশহুরুন মানে বিখ্যাত, মাশহুরুন লিল খামর মানে মদের জন্য তিনি বিখ্যাত ছিলেন। অথবা আরেকটা দিতে পারে যে শায়রুল খামরিয়াত, খামরিয়াত, ঠিক আছে, শায়রুল খামরিয়াত, এখানে তাসদিদা, ওকে, খামরিয়াত, শায়রুল খামরিয়াত, খামরিয়াত মানে মদ, ওই খামারুন থেকে খামরিয়াত এসছে, ঠিক আছে, খামার মানে মদ। তাহলে সবচেয়ে ফেমাস এবং বিখ্যাত হচ্ছে কি এটা, উক্তি না মানে টাইটেলটা আর কি, ইনি হচ্ছে কি শায়রুল খামর, ঠিক আছে, অথবা মাশহুরুল লিল খামর, অথবা শায়রুল খামরিয়া, শায়রুল খামরিয়া, একটা বইয়ে শায়রুল খামরিয়া আছে, কোথাও কোথাও আর কি মাশহুর, মানে তিনি বিখ্যাত ছিলেন মদের ব্যাপারে আর কি, এটুকু মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি উপাধি ছিল, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, সবচাইতে বেশি, এবং এইটা বুঝাচ্ছি আর কি, ঠিক আছে। দেখো শায়রুল বাগদাদ আর কি, এটা কমন ব্যাপার, যেহেতু বাগদাদে তিনি মৃত্যুবরণ করেছিলেন, বাকি জীবনটা ইরাকের বাগদাদ যে আছে, ঠিক আছে, ইরাকের বাগদাদ আছে না ইরাকের মধ্যে, ওই জন্য বললাম যে ইরাকেই যদি আর কি দেয়, যদি দেশের নাম দেয় তাহলে ইরাকটা টিক মারবে, ঠিক আছে। এটা কিন্তু এখনটা অতটাই নয়, মানে এখন তো দেশটা এক জায়গাতে হয়ে গেছে, মানে দেশটা না, যে জায়গাটা ছিল যেখানে জন্মগ্রহণ করেছিলেন কাজাকিস্তানের, সেই জায়গাটা কিন্তু ইরাকের অন্তর্গত আছে, ফলে কিন্তু এখন ইরাক নামটা দিচ্ছে আর কি, ঠিক আছে, বইয়ের মধ্যে, তাহলে ইরাক বলবে, ওকে। কিন্তু এই জায়গাটার নাম কিছু ইরাকের কোথায়, আহওয়াজ নামক গ্রামে বা আহওয়াজ নামক সিটিতে, ওকে। কিন্তু তুফিয়া কোথায় মৃত্যুবরণ করেছিলেন, বাগদাদে, তাকে শায়রুল বাগদাদ মানে বাগদাদের কবি বলা হতো, বুঝতে পারছো। শায়রের শব্দের অর্থ কিছু বললাম তো, কবি, ঠিক আছে, বাগদাদ মানে বাগদাদ, তাহলে বাগদাদের কবি, ওকে। ইমাম শোরাইল মজনুন, দেখো কি বলছে, যেহেতু উনি মদপান করতেন তার জন্য তাকে মজনুন বলা হতো। মজনুন মানে কি বলো, এই পাগল বা উম্মাদ, তাই তো, উম্মাদ যারা থাকে না পাগল হয়ে যায় মদ খেয়ে গেলে,
মানে জলমলো জলমলো করে না, ঠিক যারা আর কি মদ টদ খায় আর কি, বুঝতে দেখতে পাবে আর কি। তো ইমাম মানে কি শ্রেষ্ঠত্ব, নেতা, এক কথায় বলতে গেলে ইমাম মানে কি নেতা বা লিডার বলা যেতে পারে, ঠিক আছে। ইমাম শব্দটা যেমন বলে না মসজিদের ইমাম মানে কি মসজিদের নেতা বা লিডার, ঠিক আছে, তাই তো গ্রামের বা ওই জায়গার নেতা বলা হয় ইমাম শব্দের অর্থ। ইমাম, ইমামু শেরুল মজনুন, শেরুল মজনুন তার মানে কি হচ্ছে যিনি যতগুলো কবি ছিলেন আরবি সাহিত্যের মধ্যে তিনি হচ্ছেন লিডার মজনুনের, বুঝতে পারছেন, মানে তিনি যেহেতু মদ ফান করতেন সেই জন্য তাকে এর মতো বলা হতো। তারপর আরেকটা টাইটেল অলরেডি জানলাম আবু নওয়াস, আবু নওয়াসও টাইটেল ছিল। এরপরে কিন্তু রাহিসুল মুহাদ্দিসিন, রাসুল মুহাদ্দিসিন, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, এটা শুধুমাত্র একটা বই পেলাম এটা, ঠিক আছে, তাও একটু মাথায় রাখতে পারো। রাইসুল মুহাদ্দিসিন অর্থাৎ মুহাদ্দিসিন, রাইস শব্দের অর্থ হচ্ছে হেড, রাসুন শব্দের অর্থ হচ্ছে হেড, ওকে, মাথা যেটাকে বলে হেড, রাসুন। এবং মুহাদ্দিসিন যারা আর কি ওই বিশেষ মানে আর কি কী বলবো একটা কাউন্সিলিং হয়, যেমন মুহাদ্দিস শব্দের অর্থ বলতে গেলে একটা সাধারণত হাদিস বিশরদ সাধারণত, কিন্তু এখানে মুহাদ্দিসিন বলতে গেলে এখানে যারা কবিতা নিয়ে তর্ক বিতর্ক ইত্যাদি এই সমস্ত মানে আলোচনা করে সেক্ষেত্রে তাদেরকে মুহাদ্দিসিন বলা হয়, ঠিক আছে, রাইসুল মুহাদ্দিসিন, এটা দেখতে পারবে। এবং সবচাইতে ফেমাস এবং বিখ্যাত হচ্ছে এটা শায়রুল গিলমান বলা হতো। দেখো গিলমান শব্দের অর্থ হচ্ছে কি শিশু বা বাচ্চাদেরকে বলা হতো গিলমান, ঠিক আছে, শিশু, সরি শিশু, ওকে, শিশু। তাহলে গিলমান কি বলতো, গিলমান হচ্ছে শিশু, আর শায়র শব্দের অর্থ হচ্ছে কি কবি। সবচাইতে ইম্পর্টেন্ট যদি বলো এখানকার মধ্যে তিনটা কথা, ও সরি, এক নম্বর হবে এটা শায়রুল খামরিয়াত, ঠিক আছে, অথবা খামর অথবা মাসরুল খামর, যে কোনো একটা থাকবে। শায়রুল বাগদাদও এটাও ইম্পর্টেন্ট দেখবে, এবং আবু নওয়াস তো অলরেডি জানলাম আমরা। এবং এইটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে শায়রুল গিলমান, গিলমান, গিলমান কি বলো, তিনি কি করতেন দেখো আরবি সাহিত্যের মধ্যে তিনি একমাত্র এই লোকটা মানে এই লেখকটা বলতে গেলে, ঠিক আছে, তিনি কি করতেন জানো কত বড় বদমাস, তিনি সাধারণত কি বলতো যতগুলো কবিকে দেখতে পাবে সবাই কিন্তু তার প্রেমিকাকে নিয়ে, তার প্রিয়তমাকে নিয়ে কিন্তু কবিতা লিখতেন, তার প্রিয়তমাকে নিয়ে কিন্তু শায়ের লিখতেন, ঠিক আছে। আরবি সাহিত্যের মধ্যে ইনি একজন যে দেখা গেছে যে অনেক কবি আছেন যারা সুন্দর সুন্দর মহিলাদেরকে নিয়ে বা মেয়েদেরকে নিয়ে কবি লিখতেন, তিনি এমন একজন ব্যক্তি যে সুন্দরী মহিলাদেরকে ছেড়ে ইনি কিন্তু সুন্দর সুন্দর বাচ্চা বা ছেলেদেরকে নিয়ে কবিতা লিখতেন, বুঝতে পেরেছো, মানে একমাত্র তিনি একজন ব্যক্তি যে শায়রুল গিলমান বলা হয়, সবচাইতে ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, শায়রুল গিলমান বলা হয়। গিলমান কি বললাম, এই যে বলো দেখো নিচের দিকে ডিটেলস লেখা আছে, ইনি সুন্দর মহিলাদেরকে ছেড়ে সুন্দর সুন্দর ছেলেদের প্রতি ইনার কিন্তু খারাপ একটা নজর ছিল, বুঝতে পেরেছো, মানে সুন্দর সুন্দর ছেলেদেরকে নিয়ে একটা বলতে গেলে এক কথা বলতে গেলে সেক্সুয়াল একটা ফিলিংস ছিল সুন্দর ছেলেদের প্রতি, এমন একটা খারাপ লোক ছিলেন ইনি বলতে গেলে, এটা সবচেয়ে খারাপ দিক ছিল আর কি এর কবিতার মধ্যে আর কি, বুঝতে পেরেছো। তো শায়রুল গিলমান সেই জন্য একে বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, ঠিক আছে, যে শায়রুল আরবি সাহিত্যের মধ্যে বা আব্বাসী যুগের মধ্যে একমাত্র কবি যাকে শায়রুল গিলমান বলা হয়, ভেরি ইম্পর্টেন্ট, এবং একমাত্র কবি যাকে শায়রুল খামরিয়াত বলা হয়, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, ওকে। তাহলে বিশেষ করে বা শায়রুল বাগদাদও বলা হয়, এই তিনটাই কিন্তু তার উপাধিগুলো বিশেষ ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, ঠিক আছে। তো শায়রুল গিলমান ডিটেলস তোমাদের বাংলাতে লিখে দিয়েছি যাতে বুঝতে পারবে। দেখো এক নম্বর দেখো কি আছে আবু নওয়াস। আচ্ছা দেখো দ্বিতীয় কথা হচ্ছে কি এই যে তিনাকে কোন খলিফা সাজ্জানা, ইউসাজ্জন মানে কি বন্দি করা, জেলে বন্দি করা, সাজানা মানে কয়েদ করা, ঠিক আছে, বা কয়েদ করা। আবু নওয়াস খলিফা, কোন খলিফা তাকে কারারুদ্ধ করেছিলেন, তাহলে হারুন আর রশিদ, এটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, হারুন আর রশিদ করেছিলেন। তার সমস্ত কবিতা একত্রিত করা হয় কোন কেতাবের মধ্যে, জামিউদ দিওয়ান, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। যার যে সমস্ত কবিতা প্রায় কত যেন দেখলাম 33,000 কবিতা, না 33,000 কবিতা নয়, 33,000 চরণ মনে হয় দেখলাম, ঠিক আছে, 33,000, ঠিক আছে, 33,000 ছন্দ অথবা 33,000 কবিতা সামথিং আর কি, যে সমস্ত কবিতা অ্যাকচুয়ালি কী বলো তো সেই সময় তো কাগজ কলমের অনেকটা আর কি অভাব ছিল কাগজের, তো সেই জন্য তার কবিতাগুলো কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে। ভীষণ একজন কবি ছিলেন, বুঝতে পেরেছো, মদ পান করেও কিন্তু তিনি কবিতা লিখতেন, উন্মাদ হওয়ার পরেও কিন্তু তিনি কবিতা লিখতেন, আর সবচাইতে এই সব অবস্থায় কিন্তু ছেলেদেরকে নিয়ে কবিতা লিখতেন, সুন্দর সুন্দর বাচ্চাদেরকে নিয়ে কবিতা লিখতেন, বাচ্চাদেরকে না মানে মেয়েদেরকে নিয়ে নয়, ছেলেদেরকে নিয়ে কবিতা লিখতেন আর কি, নিয়ে এত বড় আর কি বলতে গেলে লোক।
তো তার যে সমস্ত কবিতাগুলো কোথায়, জামি উদ দিওয়ান নামক পুস্তকে অ্যাড করা হয়েছে, সমস্ত কবিতাগুলোকে একত্রিত করা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট এই নামটা, ঠিক আছে, বইয়ের নামটা কিন্তু। ওকে, এবার চলে এসো, দেখো এখানে জাস্ট শেষ, আর কিছু নেই। এখানে দেখো আব্বাসী শাসন হলো জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগ। এই দেখো এখান থেকে একটা তোমাদের পরিপূর্ণ একটা কোশ্চেন তৈরি হতে পারে যে আব্বাসী যুগটা কেমন, আব্বাসী যুগ কি জাহেলি যুগের মতন নাকি জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ? তাহলে এটা হয়ে যাবে তোমার সঠিক উত্তর, এটা দেখে যেতে পারো। আবু নওয়াজ এর কবিতা ছিল মানে সাহিত্যের পরিপূর্ণ, ঠিক আছে, বা সাহিত্য রসের ভরপুর, কিন্তু সেই কাব্য প্রতিভা বিভিন্ন নোংরামিমূলক, এই যে দেখো বিভিন্ন নোংরামিমূলক কবিতা রচনায় ব্যয় করতেন। তার যে সাহিত্য প্রতিভা, তার যে লেখার স্টাইল, বলার স্টাইল, সেই সমস্ত ভালো জায়গাতে ব্যবহার না করে নিজের নোংরামি বিষয়, যে বললাম না একটা সেক্সুয়াল ফিলিংস থাকে ছেলেদেরকে নিয়ে, ঠিক এরূপভাবে আর কি, এমন একটা, তার জন্য একে তো শায়রুল গিলমান বলা হয়, গাইল লামজের গিল এটা, ঠিক আছে, গিলমান। এরপর চলে এসো, এমনকি তিনি ইসলাম বিরোধী কবিতা লিখেছেন, তিনি ইসলাম বিরোধী অনেক কবিতা লিখেছেন, ওই যে মদ্যপ পান করে থাকতো আর কি, অনেক রচনা করেছেন। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন দরবারি কবি, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, তিনি একজন দরবারি কবি, ঠিক আছে, তিনি একজন দরবারি কবি। তো এই তিনি অর্থাৎ আবু নওয়াজ বলো তো কার দরবারে কবি ছিলেন বলতে পারবে? মানে কার দরবারে কবি ছিলেন বলো কমেন্ট সেকশনে যদি জানা থাকে। এরপরে চলে এসো, ত্যাগের চেয়ে ভোগের দিকে বেশি, মানে ত্যাগ করার চেয়ে ভোগ করবে, ভোগের চেয়ে বেশি তিনি কিন্তু ঢলে যেতেন আর কি। আরবি সাহিত্যে প্রথম, এই যে দেখো আরবি সাহিত্যে সর্বপ্রথম সুন্দরী নারীদের পরিবর্তে সুন্দর ছেলেদের লক্ষ্য করে কবিতা রচনা করতেন। বুঝতে পেরেছো? সুন্দর নারীদের পরিবর্তে সুন্দর ছেলেদেরকে নিয়ে কবিতা লিখতেন। তার জন্য তাকে কি বলা হতো? শায়রুল গিলমান বলা হতো। ভেরি ইম্পর্টেন্ট। এটুকু নিশ্চিত করছি এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না ইনশাআল্লাহ, তোমাদের থার্ড সেমিস্টারের মধ্যে এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না। তার মানে আরেকবার তোমাদেরকে রিমাইন্ড করছি, 1 নম্বর জন্ম মৃত্যুটা দেখতেই হবে, 2 নম্বর হচ্ছে ফুল নেম মানে রিয়েল নেম, ঠিক আছে, ফুল নেম জানতে হবে, 2 নম্বর হচ্ছে ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কোন জায়গাতে জন্মগ্রহণ করেছিলেন, আহওয়াজ, ইরাক, ঠিক আছে, এটা জানতে হবে। এরপর 3 নম্বরে জানতে হবে যে তিনি কোথায় মৃত্যুবরণ করেছিলেন, এটা জানতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে উপাধিগুলো ছিল, ঠিক আছে, উপাধি শায়রুল খামর বলা হতো একে। যেমন করে তোমরা জানো যে আরবি সাহিত্যের মধ্যে সবচেয়ে ফেমাস এবং বিখ্যাত হচ্ছে সর্বশ্রেষ্ঠ, মানে বলতে গেলে আব্বাসী যুগের মধ্যে হচ্ছে কে বলো? আব্বাসী যুগের মধ্যে গতকালকে তোমার ক্লাসে দিয়েছি আর কি, লাস্ট ক্লাসেই হয়েছে তোমাদের, বলো আব্বাসী যুগের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলতে গেলে কবি হিসেবে ধরা হয় কাকে? তোমাদের কমেন্ট সেকশনে বলো, তোমরা বলো, অলরেডি তোমাদের দিয়েছি, ভেরি ইম্পর্টেন্ট ওটাও কিন্তু, ওই কথাটা যেটা বললাম। তো যাই হোক, তাহলে এবার যদি বলে যে আব্বাসী যুগের মধ্যে একজন কবি যাকে শায়রুল খামরিয়াত বলা হয়, তাহলে আবু নওয়াজ হবে ভেরি ইম্পর্টেন্ট, তাকে শায়রুল খামর বা শায়রুল খামার বলা হতো, অথবা মাসরুর মানে বিখ্যাত, লিল খামার মানে খামারের জন্য, দ্যাট মিনস যে মদের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তার মানে মদের জন্য, এক কথায় মদের কথা আসলে আবু নওয়াজ, চোখ বন্ধ করে, তোমাদের সিলেবাসের মধ্যে এই যে 6 জনের আছে, জীবনী আছে, এই 6 জনের মধ্যে মদের কথা আসলেই চোখ বন্ধ করে আবু নওয়াজ মেরে দাও, ঠিক আছে। শায়রুল খামরিয়াত তাকে বলা হতো, শায়রুল বাগদাদ তাকে বলা হতো, এবং সবচাইতে বিখ্যাত শায়রুল গিলমান তাকে বলা হতো, ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা, ঠিক আছে। শায়রুল গিলমান কেন বলা হতো বলো? যদি আর কি এই মতন দেয় যে আরবি সাহিত্যের মধ্যে একজনের নাম বলো যিনি সুন্দর মহিলাদেরকে সুন্দর ছেলেদেরকে নিয়ে নেগেটিভ কমেন্ট করতেন বা লিখতেন আর কি, সে তার বিষয়ে আর কি বলতে বলেছে, ঠিক আছে। এবং তাকে কে কারাবদ্ধ করেছিল, মানে জেলে বন্দি, এই যে ব্যবহারগুলো করতেন না, এই যে ছেলেদের ব্যাপারে কবিতা লিখতেন এটা ওটা, সেই জন্য কিন্তু হারুন রশিদ তাকে জেলের মধ্যে বন্দি করে দিয়েছিলেন, বুঝতে পারছো। আর তার কবিতাগুলো কোন বইয়ের মধ্যে? জামি উদ দেওয়ান নামক গ্রন্থে কিন্তু একত্রিত করা হয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। আরেকবার রিমাইন্ড করছি, ওয়াকানা আবু নওয়াস মাশহুরান বিত্তানকিহ। দেখো আরেকটা কথা হচ্ছে কি, তিনি বিখ্যাত ছিলেন, এটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট না, তাও দেখলে দেখে দিতে, বিশেষ করে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে, এটা ফাজিলের ক্ষেত্রে যারা আর কি আছো, কারণ ওরা একটু ডিপলি কোশ্চেন করে, ঠিক আছে। কারণ আবু নওয়াস মাশহুরান তানকিহ শব্দের হচ্ছে সংশোধন, মানে যারা আর কি সংশোধ করে কোনো কিছু ভুল ভ্রান্তিকে, ঠিক আছে, সংশোধ করে মানে কালেক্ট করা, এই মতন আর কি কোনো কিছু একটা হবে, হ্যাঁ। তো বিত্তানকিহ নামে তিনি বিখ্যাত ছিলেন। তানকিহ মানে তিনি একজন মানে আর কি সংশোধকার হিসাবে তিনি বিখ্যাত ছিলেন আর কি। ওকে, তো যাই হোক, তাহলে এই যে 5-6টা কোশ্চেন দিলাম, ইনাফ, এর বাইরে আর কোনো কিছু আসবে না নিশ্চিত, বাস, না কোনো বই পড়া লাগবে আর কোনো কিছু পড়া লাগবে, শুধুমাত্র মনোযোগ সহকারে ক্লাসটা আশা করি করতেছেও, তার মানে ডান, আর কোনো কিছু লাগবে না, খাতায় লিখে নিও সমস্ত কিছু। যদি আবার দরকার পড়ে আবার কিন্তু স্টার্ট করো, দিয়ে আবার লেখো আর কি, সমস্ত কথাগুলো ছোট্ট করে লেখো। এই যে পেজটা আছে না খাতাটার মধ্যে, জাস্ট মানে 3-4টা লাইনেই কিন্তু তোমার হয়ে যাবে, 5-6টা
লাইনের মধ্যে মানে এইটুকু মানে এই পেজটা খাতার অর্ধেক মানে খাতার আর কি 3 ভাগে ভাগ করে 1 ভাগটাও লেখা হবে, ঠিক আছে, মানে এক ভাগের মধ্যে হয়ে যাবে আর কি। তো এত ছোট আর কি একটা বলতে গেলে নৌওয়াজের ব্যাপারে কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরেছি আর কি। আশা করি তোমরা সব বুঝতে পেরেছো। এখান থেকেও কিন্তু তোমাদেরকে কোশ্চেন করা যেতে বা তোমরা এখান থেকে কোশ্চেন তৈরি করতে পারবে। ইম্পর্টেন্ট বিষয়গুলো তো তোমার জানা হয়ে গেল, যে ফুল নেম কী আছে, কোথায় জন্মগ্রহণ করেছে, কি বলে তাকে কেন বলা হতো, সমস্ত কিছু জানা হয়ে গেলো, বাস এর বাইরে আর কোনো কিছু থাকবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরবর্তী ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ।